ভিডিওতে আমরা নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। বিভাগ কতে 1 নম্বরের সব উত্তর। প্রত্যেকটা প্রশ্নের মান 1। একের আয়তে দিয়েছে সঠিক জোড়াটি নির্বাচন করো। সি হবে বেডফোর্ড লেভেল পরীক্ষা ওয়ালেস। 2 সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি। 3 সূর্যের উত্তরায়ণ শুরু হয় 21শে জুন। 4 উত্তর গোলার্ধে আবর্তনের দিক ঘড়ির কাঁটার দিকে বা ডান দিকে। 5 সাগর সম্রাট রয়েছে মুম্বাই দরিয়ায়। 6 কয়লার একটি উপজাত দ্রব্য আলকাতরা। 7 একটি জাতীয় সম্পদের উদাহরণ খনি। বিভাগ খতে আসি। 2 এতে আছে ঠিক ভুল, মানে সত্য অসত্য, সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল বলতে হবে। আয়তে বলেছে একটি টারশিয়ারি যুগের কয়লা ক্ষেত্র হলো দামোদর উপত্যকা, ভুল। 2 পৃথিবীর আকৃতি পৃথিবীগত, এই ধারণাই হলো জিওর, ঠিক। বিতে শূন্যস্থান পূরণ। আয় বহু ব্যবহারের কারণে কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। 2 366 দিনের বছরকে বলে লিপ ইয়ার। 3 পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 43 কিলোমিটার বেশি। সি আছে এক কথায় উত্তর। আয়তে বলেছে পৃথিবীর তুলনায় আকৃতিতে বড় একটি গ্রহ বৃহস্পতি। 2 অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থাকে 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। 3 বিশ্বের বৃহত্তম সৌর পুষ্করিণী আছে গুজরাটের কচ্ছ উপদ্বীপের মাধাপুরে। বিভাগ গতে আসি। এগুলো প্রত্যেকটার মান হচ্ছে 2 নম্বরের করে। বলেছে মহাকাশচারীগণ পৃথিবীকে নীলগ্রহ বলেছে কেন? নীলগ্রহ বা জলগ্রহ গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবীতে জলের অস্তিত্ব আছে এবং 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখা, তাই পৃথিবী নীলগ্রহ ও জলগ্রহ। অথবাতে রয়েছে বুধ বা শুক্র গ্রহ বাসযোগ্য নয় কেন? বুধ যেহেতু সূর্যের কাছে থাকে, তাই জানো তোমরা স্বাভাবিকভাবে বুধের উষ্ণতা একটু বেশি। বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ আর শুক্র হলো দ্বিতীয় নিকটতম গ্রহ। এর সত্ত্বেও বুধের পৃষ্ঠতলের উষ্ণতা যেখানে হচ্ছে প্রায় 430 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে শুক্রের পৃষ্ঠতলের উষ্ণতা 465 ডিগ্রি সেন্টিগ্রেড। এর কারণ হলো শুক্র গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড আছে আর এই গ্যাস তাপ শোষণ করে ধরে রাখতে সাহায্য করে, তাই শুক্র সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। তো এই দুইটি কারণের জন্য বুধ এবং শুক্র গ্রহ বাসযোগ্য নয়। 2 নম্বর প্রশ্ন 3-2 বলেছে সম্পদের 2টি বৈশিষ্ট্য লেখো। সম্পদের বৈশিষ্ট্য 1 হচ্ছে উপযোগিতা, কোনো পদার্থ মানুষের প্রয়োজনে লাগলে চাহিদা মেটালে সেটি হয় সম্পদ। 2 কার্যকারিতা। কার্যকারিতা সম্পদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, পদার্থটির অভাব পূরণের সামর্থ্য থাকবে। 2টো বৈশিষ্ট্য বলেছে। অথবাতে বলেছে কয়লার 2টি ব্যবহার লেখো। কয়লার একরকম ব্যবহার হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদনে। সারা পৃথিবীর মোট বিদ্যুৎ শক্তির 36% হলো কয়লা থেকে প্রাপ্ত তাপবিদ্যুৎ। ভারতের মোট বিদ্যুতের 50.7% আসে যখন কয়লা থেকে, এবং উত্তোলিত কয়লার প্রায় 64% ব্যবহার হয় তাপবিদ্যুৎ উৎপাদনে। 2 হচ্ছে লৌহ ইস্পাত শিল্পে ব্লাস্ট ফার্নেসে লোহা গলানোর কাজে কয়লা থেকে প্রাপ্ত কোক কয়লা ব্যবহার করা হয়। 3 নম্বর প্রশ্ন বলেছে সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে? সূর্যের আপাত বার্ষিক গতি, সূর্য স্থির এবং পৃথিবী তার চারপাশে ঘুরে চলেছে। হেলানো অক্ষের জন্য পৃথিবী কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘোরে যে আমাদের মনে হয় মাথার উপর মধ্যাহ্ন সূর্য। সারা বছরে বিষুবরেখাকে মাঝখান রেখে কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তির মধ্যে ঘোরাফেরা করছে, এটাই হলো সূর্যের আপাত বার্ষিক গতি। তাহলে এইখান থেকে এতটা বলবো, সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে। অথবাতে আছে মেরুজ্যোতি কাকে বলে। লিখবে বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে যে সকল গ্যাসীয় উপাদান আছে তার সঙ্গে সংঘাত বাঁধে সূর্য থেকে আগত বিভিন্ন রশ্মি ও বস্তুকণায়। এই অবস্থায় গ্যাসীয় অণু ভেঙে পরমাণুতে পরিণত হয় এবং ইলেকট্রন ও প্রোটনের সঙ্গে সংঘর্ষে এই পরমাণু থেকে যে আলো বেরিয়ে আসে তাকেই বলা হয় মেরুপ্রভা বা মেরুজ্যোতি বা অরোরা। বিভাগ ঘতে আসি। বিভাগ ঘয়ের প্রশ্নের মান হচ্ছে 3 নাম্বার। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাকে 3 নাম্বার দেবে। 4 আয়তে বলেছে উদাহরণ সহ ক্ষয়িষ্ণুতার তারতম্য অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ করো। এই যে স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতার তারতম্য অনুসারে হচ্ছে 4 রকম হয় সম্পদ। 1 হচ্ছে সঞ্চিত বা গচ্ছিত বা ক্ষয়িষ্ণু বা পুনর্ভব সম্পদ, অপুনর্ভব, যেমন হচ্ছে খনিজ তেল, কয়লা, তামা ইত্যাদি। 2 হচ্ছে প্রবাহমান বা অবাধ বা পুনর্ভব সম্পদ, সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি, ভূতাপ শক্তি। 3 হচ্ছে পূরণশীল বা অবরুদ্ধ প্রবাহমান সম্পদ, অরণ্য, তৃণভূমি। 4 হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য অবর্তনীয় সঞ্চিত সম্পদ, বাতিল লোহা, বাতিল অ্যালুমিনিয়াম বা স্ক্র্যাপ ইত্যাদি। 4 অথবাতে রয়েছে পরিমাণ ও উৎকর্ষতা অনুযায়ী আকরিক লোহা শ্রেণীবিভাগ করো।
এইটা লিখবে। তোমার যেটা বলেছে যে পরিমাণ আর উৎকর্ষতা অনুযায়ী আকরিক লোহা শ্রেণীবিভাগ হচ্ছে। সব থেকে উৎকর্ষ মানের আকরিক লোহা হচ্ছে ম্যাগনেটাইট Fe3O4। লোহার পরিমাণ 72.4%, রং কালো। অতি উচ্চমানের আকরিক পিগো স্পঞ্জ আয়রন তৈরি হয়। 2 হচ্ছে হেমাটাইট Fe2O3, 70%, লাল গাঢ় বাদামি হয়। উঁচু জাতের আকরিক পিগ আর স্পঞ্জ আয়রন তৈরি হয়। 3 লিমোনাইট 2 Fe2O3 H2O, 62.9% লোহা থাকে, বাদামি আর হলদে বর্ণের হয়, মাঝারি মানের আকরিক, ব্যবহার খুবই কম। আর 4 হচ্ছে সিডারাইট FeCO3, 48.2% লোহা থাকে, বাদামি আর ধূসর হয়, নিচু মানের আকরিক, এর কোনো ব্যবহার নেই। 2 দিয়েছে আবর্তন আর পরিক্রমণ গতির মধ্যে 3টি পার্থক্য লেখো। 3টি পার্থক্য বলেছে, তো 1, 2, 3 এই 3টে দিয়ে দেবে। একটা হচ্ছে সংজ্ঞা, পৃথিবী নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে ঘুরে চলেছে, একে পৃথিবীর আবর্তন বলা হয়। আর সূর্যকে মাঝখানে রেখে পৃথিবী নির্দিষ্ট পথে ঘুরে চলেছে, একে পৃথিবীর পরিক্রমণ বলে। 2 হচ্ছে সময়, সূর্যকে সামনে রেখে পৃথিবীর আবর্তনের সময় লাগে 24 ঘন্টা, আর সূর্যকে মাঝখানে রেখে পৃথিবীর পরিক্রমণের সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। গতিবেগ, পৃথিবীর আবর্তন বেগ সব জায়গায় সমান নয়, নিরক্ষরেখায় সবচেয়ে বেশি 1670 কিলোমিটার পার ঘন্টা এবং মেরুবিন্দুতে 0। আর পরিক্রমণ গতি, অনুসুর অবস্থানে পৃথিবীর পরিক্রমণ বেগ বাড়ে এবং অপসুর অবস্থানে কমে। অথবাতে আছে ভূপৃষ্ঠের দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয় কেন? দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি মেরুরেখা হেলানো অবস্থান এবং পরিক্রমণকালে কক্ষপথের বিভিন্ন স্থানে অবস্থানের কারণে বছরের বিভিন্ন সময়ে উত্তর ও দক্ষিণ গোলার্ধে কখনো সূর্যের দিকে এবং কখনো সূর্যের বিপরীতে অবস্থান করে, ফলে বিভিন্ন সময় দিনরাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। জুন মাসে উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট হয়, দক্ষিণ গোলার্ধে দিন ছোট রাত বড় হয়। ডিসেম্বর মাসে উভয় গোলার্ধে একটি বিপরীত অবস্থা ঘটে। মার্চ আর সেপ্টেম্বরে দিন ও রাত প্রায় সমান সমান। যখন সেখানে দিন বড়, সেখানে বেশি সূর্যালোক পায় বলে গরম বেশি হয় আর গ্রীষ্মকাল আসে। আবার দিন ছোট হলে শীতকাল হয়। দিন রাত সমান সমান হলে উষ্ণতা মাঝারি হয় বলে একে বসন্ত বা শরৎকাল বলে। 4 3 নম্বর প্রশ্ন বলেছে এরাটোস্থিনিসের পরিধি নির্ণয় সম্পর্কে কি জানা যায়? লিখবে খ্রিস্টের জন্ম প্রায় 200 বছর আগে গ্রিক পণ্ডিত এরাটোস্থিনিস মিশরের সিয়েন এবং আলেকজান্দ্রিয়া শহরের ওপর মধ্যাহ্ন সূর্যের পতন কোণের তারতম্যের ভিত্তিতে বিচার করে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। শহর দুটি একই দ্রাঘিমারেখায় অবস্থিত হলেও অক্ষাংশ ছিল পৃথক। সিয়েন ছিল 23 ডিগ্রি 30 মিনিট উত্তর আর আলেকজান্দ্রিয়া ছিল 30 ডিগ্রি 12 মিনিট উত্তর। কর্কট সংক্রান্তির দিন মানে 21শে জুন তিনি লক্ষ্য করেন মধ্যাহ্ন মানে বেলা 12টায় সূর্যরশ্মি সিয়েন শহরের ওপর লম্বভাবে পড়ছে, কিন্তু আলেকজান্দ্রিয়া শহরে সূর্যরশ্মি পতন কোণের পার্থক্য হচ্ছে 7 ডিগ্রি 12 মিনিট। আমরা জানি পৃথিবীর মোট কৌণিক মান 360, অতএব 7 ডিগ্রি 12 মিনিট কৌণিক দূরত্ব গোলাকার পৃথিবীর মোট কৌণিক দূরত্বের 1/50 ভাগ। সিয়েন আর আলেকজান্দ্রিয়া শহর দুটির দূরত্ব 5000 স্টেডিয়া, 1 স্টেডিয়া মানে 185 মিটার। সুতরাং পৃথিবীর পরিধি 5000 স্টেডিয়া গুণ 50 মানে 46,250 কিলোমিটার। তো বর্তমানে প্রমাণিত হয়েছে পৃথিবীর প্রকৃত পরিধি প্রায় 40,075 কিলোমিটার। 4 3 অথবাতে রয়েছে পৃথিবীর আকৃতি নিখুঁত গোল হয় না কেন? পৃথিবীর আকৃতি অভিগত গোলক হলো কেন আর পৃথিবীর আকৃতি নিখুঁত গোল হয় না কেন? একই উত্তর। লিখবে জন্মের পর থেকে পৃথিবী মেরুরেখা বা অক্ষরেখার ওপর প্রবল বেগে ঘুরে চলেছে। মাঝ বরাবর পৃথিবীর আবর্তন বেগ বেশি হয়, এখানে কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স বেশি। এই বল বস্তুকণা সমূহকে বাইরের দিকে অপসারিত করে। পৃথিবী যখন তরল বা নরম ছিল তখন কেন্দ্রাতিক বলের কারণে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল হয়েছে স্ফীত আর মেরুপ্রদেশ হয়েছে চাপা। তাই পৃথিবীর আকৃতি অভিগত গোলক, নিখুঁত গোলক নয়। 5 দাগে আসি বিভাগ ঙ। বিভাগ ঙতে দিয়েছে 5 আইতে বলেছে আবর্তন গতির ফলাফল আলোচনা করো। আবর্তন গতির ফলাফল হচ্ছে, এক হলো সূর্যোদয় সূর্যাস্ত। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলে প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। শুধু সূর্যোদয় সূর্যাস্ত নয়, পৃথিবীর আবর্তনের জন্য আকাশের বাকি সকল গ্রহ নক্ষত্রকে আমরা পূর্ব থেকে পশ্চিমে সরে যেতে দেখি। 2 হচ্ছে দিনরাত্রির সংঘটন। পৃথিবীর গোলাকার ও সূর্যের আলোতে পৃথিবী আলোকিত। আবর্তনের কারণে পৃথিবী যে অংশে সূর্যের সামনে আসে সেখানে হয় দিন আর বিপরীত অংশে সূর্যের আলোর অভাবে হয় রাত।
পৃথিবীতে আলো আর অন্ধকারে যে পূর্ণবৃত্ত সীমারেখা তৈরি হলো তাকে বলে ছায়াবৃত্ত। 24 ঘন্টায় যে দিনরাত্রি ঘটে তা উষা, প্রভাত, মধ্যাহ্ন, অপরাহ্ন, গোধূলি, সন্ধ্যা, মধ্যরাত্রি এই পর্যায়গুলির মধ্য দিয়ে হয়। 3 কোরিওলিস বলের প্রভাব। বায়ু আর সমুদ্র স্রোতের দিকবৃক্ষেপ আবর্তনের কারণে পৃথিবীর ওপরে যে বল সৃষ্টি হয় তা হলো কোরিওলিস বল। এই বলের প্রভাবে বায়ু, সমুদ্র স্রোত ইত্যাদি সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এটি হলো ফেরেলের সূত্র। 4 হচ্ছে দিনে দুবার জোয়ার ভাটা। চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে পৃথিবীতে জোয়ার হলেও চাঁদের আকর্ষণই মুখ্য। পৃথিবীর আবর্তন না থাকলে 23.5 দিন অন্তর কোনো স্থানে জোয়ার হতো, কিন্তু পৃথিবীর আবর্তন করছে বলে যে কোনো স্থানে পৃথিবীতে দুবার জোয়ার, একবার মুখ্য একবার গৌণ জোয়ার হয়। 5 পৃথিবীর আকৃতি। সৃষ্টির পর থেকে পৃথিবীর মেরুব্যাস অপেক্ষা নিরক্ষীয় 43 কিলোমিটার বেশি হয়েছে। 6 1 ডিগ্রিতে 4 মিনিটের সময় নির্ধারণ। পৃথিবী এক পাক ঘুরতে সময় নেয় 24 ঘন্টা বলে পৃথিবীতে 1 ডিগ্রিতে 4 মিনিটের সময় তফাৎ নির্ণয় করা গেছে। পৃথিবীর এই 24 ঘন্টাকে 24টি ভাগে ভাগ করে এক একটা ভাগকে 1 ঘন্টা ধরা হয়েছে। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে বলে পূর্ব দিকে সময় বাড়ে, পশ্চিমের সময় কমে। 7 হচ্ছে উদ্ভিদ আর প্রাণী জগতের সৃষ্টি। আবর্তনের জন্য পর্যায়ক্রমে দিন রাত্রির কারণে পৃথিবীতে উদ্ভিদ প্রাণীর সৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। বিভাগ ভূগোল। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5 নাম্বার, 5 নাম্বার করে যে কোনো একটা করতে হবে। 5-এ 2 বলেছি। জিমারম্যানের মতে সম্পদ কি? এগুলো পাঠ কোশ্চেন, এটার জন্য 2 আছে আর সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তার জন্য 3 আছে। আচ্ছা, জিমারম্যানের মতে সম্পদ কি? এটা সম্পদের সংজ্ঞাটা দেবে। 1951 সালে সম্পদ শাস্ত্রকার E.W. জিমারম্যান তার দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থে সম্পদের ব্যাখ্যা দেন। তার মতে সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয়। কোনো বস্তু বা পদার্থে যে কাজ করে বা সেই বস্তুর মধ্যে যে কাজ করার শক্তি রয়েছে তাই হলো সম্পদ। অর্থাৎ সম্পদ হলো পদার্থের সেই কাম্য শক্তি যা মানুষের অভাব মোচন করে এবং চাহিদা মেটায়। এর সাথে আছে সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, মানে সম্পদকে আমরা কেন সংরক্ষণ করব, উপায় নয়। এই যে সম্পদ সংরক্ষণের প্রয়োজন কেন। 1 হচ্ছে সর্বদা সম্পদের যোগান অব্যাহত রাখা। 2 সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি। 3 জীববৈচিত্র্য সংরক্ষণ। 4 পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ। 5 ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ গচ্ছিত রাখা ইত্যাদি কারণে সম্পদ সংরক্ষণ করা খুবই জরুরি। তো এই ছিল আজকের আমাদের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।